টেক এ ব্রেথ। আরবি সাথে সাথেই মাথাটা সরিয়ে ফেললো। জোরে জোরে শ্বাস নিচ্ছে আরবি। জায়ানের হাতের মাঝেই থাকা হাতটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই পারছে না। আরবি এইবার না পেরে কাপা গলায় নিচু কণ্ঠে বললেই, হাতটা ছাড়ুন প্লিজ। জায়ানের কোনো জবাব নেই, সে নির্বিকার। ইয়া মাবুদ, এই কোন লোকের খপ্পরে পড়লো ভাবছে আরবি। আরবি আবারও বলে, হাতটা ছাড়ুন না প্লিজ। জায়ানের ভাবলেশীন উত্তর। এভাবেই থাকুন। এই উত্তরে যেন আরবির কেঁদে দেওয়ার মতো অবস্থা। ঠোঁট ভেঙে কান্না আসছে ওর। এইভাবেই থাকুক বললেই হলো নাকি? এমন ভাবে আরবি থাকবে কিভাবে? এই যে আরবির হাত পা কাঁপছে, হাঁপানি রোগীর মতো শ্বাস নিচ্ছে, হৃৎপিণ্ড ধরাস ধরাস করছে। এইভাবে কি থাকা যায়? একদম না। আজ আরবির মরেই যাবে, একদম মরে যাবে। সেদিন ওকে কি ধমক তাই না দিল! জাইনের ধমক খেয়ে আরবির রূহ উড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আর আজ লোকটা এসব কি করছে? একটা মানুষ রাতারাতি এমন ভাবে বদলে যেতে পারে কি করে? মানে কিভাবে? জানা নেই আরবির, কিচ্ছু জানা নেই। হাতে ব্যথা পেলে কিভাবে? জড়সড় হয়ে বসে থাকা আরবির উদ্দেশ্যে প্রশ্নটা করলো জায়ান। আরবি এহেন প্রশ্নে কি উত্তর দিবে ভেবে পেল না, তবুও আমতা আমতা করে বলে উঠল, আংটিটা খোলার সময় একটু ছিলে গিয়েছিল। জায়ান ভ্রু কুঁচকাল আরবির কথা শুনে। ব্যান্ডেজটায় এখনো তাজা রক্তও ভেসে আছে। আলতো করে হাত ছোঁয়ালো সেখানে জায়ান। জায়ানের স্পর্শে জায়গাটা কেমন শিরশির করছে আরবির। জায়ানের ধীর আওয়াজ, ব্যথা আছে? এখনো রক্ত লেগেছে? ব্যাগের সাথে লেগে আবার ব্যথা পেয়েছিলাম। চলো আমার সাথে। আকস্মিক জায়ানের এই কথায় আশ্চর্য হলো আরবি। চোখ তুলে তাকালো জায়ানের দিকে। জায়ান নির্বিকারী ওর দিকে তাকিয়ে, কিন্তু জায়ানের চোখে আরবি দেখতে পাচ্ছে একরাশ ব্যাকুলতা, অস্থিরতা। তবে কি তা ওর জন্যই? কিন্তু ওর জন্য কেনই বা এত অস্থির আর ব্যাকুল হবে লোকটা? আজ নিয়ে মাত্র 2 দিন হলো ওদের দেখা। আরবি বিড়বিড় করলো, আপনি আস্তে একটা গাধা। এই ধাঁধার উত্তর আমি মিলাবো কিভাবে? কিছু প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হয়। হক চুকিয়ে গেল আরবি। এত আস্তে কথা বললো, তাও লোকটা শুনে ফেললো। কি ভয়ানক ব্যাপার স্যাপার! আরবির ভাবনার মাঝে জায়ান গম্ভীর স্বরে বলে, চলো। আরবি মিনমিন করে জিজ্ঞেস করলো, কোথায় যাব? ডাক্তারের কাছে। আরবি অবাক। কিন্তু কেন? কোনো উত্তর দিল না জায়ান। সে এখনো আরবির হাতের ব্যান্ডেজের দিকে তাকিয়ে। আরবি শুকনো গলায় বলে, লাগবে না তো, একটুখানি কেটেছে। আমার ব্যাগে ব্যান্ডেজ আছে। আমি আলিফকে দিয়ে করিয়ে নিব। কথাটা শোনা মাত্রই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জায়ান আরবির দিকে। আরবি ভয় পেয়ে মাথা নিচু করে নিল। আশ্চর্য, লোকটা এভাবে তাকাচ্ছে কেন? একটু আগেই তো কি সুন্দর নরম কণ্ঠে কথা বলছিল, এখন আবার সেদিনের মতো তাকাচ্ছে। ভাই, তুমি কিছু বলছো না কেন? নূরের প্রশ্নে আরবি দ্রুত জায়ান থেকে একটু সরে বসার চেষ্টা করতে লাগলো, কিন্তু জায়ান তো হতে দিল না। সে এখনো আরবির হাত ধরে বসে, তবে খুব নরম স্পর্শে ধরেছে আরবির হাতটা, যেন আরবি একটু ব্যথা না পায়। বুকের ভিতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে। জায়ানের একটুখানি ছোঁয়াতেই যেন আরবির মন আরবিকে বলছে, ইনিই সেজন, যেই জন তোকে সবসময় সবকিছু থেকে আগলে রাখবে, তোর একমাত্র নির্ভরযোগ্য, ভরসাযোগ্য ব্যক্তি, যার কাছে তুই নির্দ্বিধায় নিজেকে বিলিয়ে দিতে পারবি। কিন্তু মন এমনটা কেন বলছে? কি কারণে এমন হচ্ছে? যেখানে অন্য সব ছেলে আরবির দিকে একটু আর চোখে তাকালে আরবির অস্বস্তি লাগে, সেখানে জায়ান আরবির দিকে প্রায় এক প্রকার গা ঘেঁষে বসে আছে, সাথে ওর হাত ধরে আছে। কিন্তু আরবির একটুও খারাপ লাগছে না, বরং সারা মন প্রাণ জুড়ে ভালো লাগার প্রজাপতিরা এদিক সেদিক উড়াউড়ি করছে। আনমনি আরবি ঠোঁটের কোণে লজ্জারাঙা হাসি ফুটে উঠল। এতক্ষণের ভয়, ডর, জড়তা সব যেন এক নিমিষে কোথাও গায়েব হয়ে গেল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই নূর সিদ্ধান্ত নিল দূরে কোথায় ঘুরতে যাবে। আরবি আর আলিফাকেও ওদের সাথে যেতে হবে। তা শুনে আরবি ভরকে গেল। সে কিভাবে যাবে? দুপুর 3টা বাজে, বাড়ি ফিরতে হবে, নাহলে ওর বাবা চিন্তা করবেন। আর বাবাকে যে ফোন করে জানাবে, তো জানাবোটা কি? যে জায়ানের সাথে আছে? এটা আরবি কখনোই বলতে পারবে না। লজ্জায় আরবি তৎক্ষণাৎ মরে যাবে। কি মনে করবে ওর বাবা আর মা? বলবে বিয়ে ঠিক হয়েছে, একদিনই হয়নি,
এখনই হবু বরের সাথে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। আরবি ইতস্তিক ভাবে বলে ওঠে, নূর, বলছিলাম কি তোমরা ঘুরতে যাও, আমি অন্য একদিন যাবো নে তোমাদের সাথে। আলিফাকে ওর বাড়ি ফিরতে হবে। আঙ্কেল আবার একটু স্ট্রিক্ট ওর বিষয়ে। জায়ান আরবির কথা শুনে শীতল দৃষ্টিতে তাকালো। আরবি সেটা বুঝতে পেরে এদিক ওদিক নজর ঘুরিয়ে নিল। জায়ান বলে উঠল, আর আমি ঠিক বলেছে ইফতি। জি ভাই। ইফতি এগিয়ে আসতেই নূরকে নিয়ে তুই চলে যা, আমি আরবি আর আরিফাকে ড্রপ করে সোজা অফিসে আসছি। আচ্ছা ভাই। আরবি জায়ানের ড্রপ করে দেওয়ার কথা শুনে কিছু বলবে তার আগে জায়ানের ঠান্ডা কণ্ঠ। ডোন্ট সে আ ওয়ার্ড। আমি যেহেতু বলেছি ড্রপ করে দিব মানে দিব। আরবি সাথে সাথে বলতে চাওয়া কথাটা গিলে ফেলল। যেভাবে তাকায় লোকটা, মানুষ কথা আর বলবে কিভাবে। ইফতি আর নূর মিটিমিটি হাসছে। ওদের ভাইয়ের দিকে তাকিয়ে জায়ান বিরক্ত হলো এই দুটোর কাণ্ডে। চাপা ধমক দিয়ে বলল, কি সমস্যা তোদের? নূর হাসি বন্ধ করে সাথে সাথে বলে, কোনো সমস্যা নেই ভাইয়া। এই যে তুমি ভাবির সাথে আর একটু টাইম স্পেন্ড করতে চাচ্ছ, আমার আর ইফতি ভাইয়ার এতে কোনো সমস্যা নেই। তুমি চাইলে ভাবির সাথে আজ সারাটাক্ষণ থাকতে পারো, এতো আমার আর ইফতি ভাইয়ার কোনো সমস্যা নেই। এক নাগারে কথাগুলো বলে ফেলল নূর। নূরের এমন কথায় জায়ান কোনো গুরুত্ব দিল না। এদিকে ইফতি আর আলফা হেসে দিয়েছে, আর আরবি লজ্জায় পারে না মাটি ফাঁকা করে তার মধ্যে ঢুকে যেতে। কি একটা অবস্থা! এইভাবে তাকে লজ্জা দেওয়ার কোনো মানে আছে? নূর মেয়েটা অতিরিক্ত কথা বলে। আরবি ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল। ইফতি হাসি থামিয়ে বলে, নূর চল, দেরি হয়ে যাচ্ছে। আসি ভাবি, ভালো থাকবেন। আসি ভাবি, আমি কিন্তু আবার তোমার সাথে দেখা করব। নেক্সট দেখা হলে কিন্তু আমরা ঘুরতে যাব বলে দিলাম। আমরা শপিংও করব। এখন আমি একা নই, তুমিও আছো আমার দলে। দুজন মিলে একসাথে ভাইয়ার পকেট খালি করব। জায়ান বিরক্ত হয়ে ইফতিকে ইশারা করলো নূরকে নিয়ে যাওয়ার জন্য। ইফতি ইশারা বুঝতে পেরে সাথে সাথে নূরের মুখ চেপে ধরলো। আরে বোন আমার, চুপ যা, এত কথা বলিস না। নূর ইফতির হাতে কামড় দিয়ে দিল। ব্যথা পেয়ে ইফতি হাত সরিয়ে দিল। নূর রাগী গলায় বলে, আমার কথা বলার সময় ডিস্টার্ব করবা না ভাইয়া, না হলে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা বুঝেছি, চল তো, ভাইয়া রেগে যাচ্ছে। নূর মুখ ভেঙচি কেটে বাইকে গিয়ে উঠে বসলো। ইফতি গিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা যেতেই জায়ান আরবির উদ্দেশ্যে বলে, গাড়িতে ওঠো। জায়ান ফ্রন্ট সিটের দরজা খুলে দিতেই আরবি গাড়িতে উঠে বসলো। আলিফা নিজেই গাড়ির দরজা খুলে পিছনে বসতে বসতে বলে, আমি নিজে উঠতে পারবো ভাইয়া, আপনি বরং আপনার বইয়ের দিকে নজর দিন। জায়ান নিস্তব্ধে বাঁকা হাসলো, বলল, নজর আমার সবসময় তার দিকেই থাকে। কথাটা শোনা মাত্রই আরবি চোখ বড় বড় করে তাকালো। লোকটা কি সব বলে আলিফার সামনে? একটুও কি লজ্জা নেই নাকি? হঠাৎ টুম করে একটা মেসেজ আসে আরবির ফোনে। আরবি মেসেজটা ওপেন করতে দেখে আলিফার মেসেজ। মেসেজটা পড়ে আলিফা লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। এ তো অসভ্যই মেয়েটা, কি সব নির্লজ্জ কথাবার্তা লিখে মেসেজ পাঠাচ্ছে। মেসেজটা আবার পড়লো আরবি, লাজুক হাসলো। আলিফার উদ্দেশ্যে লিখে পাঠালো, অসভ্য কথা কমিয়ে বল, সে আছে এখানে, আমাকে আর লজ্জা দিস না প্লিজ। বান্ধবীর মেসেজের উত্তর দেখে আলিফা মিটিমিটি হাসতে লাগলো। এদিকে জায়ান এসে গাড়িতে বসলো, তারপর বলে, সিট বেল্ট বেঁধে নে। আরবি জিভ কাটলো। ইস, সে তো এটার কথা ভুলে গিয়েছিল। আরবি দ্রুত সিট বেল্ট লাগালো। জায়ান গাড়ি স্টার্ট দিল। এর মধ্যে আর কোনো কথা হলো না। সবার আগে আলিফার বাড়ি পড়ায় আলিফাকে আগে নামিয়ে দিল জায়ান। আলিফা যাওয়ার সময় আরবিকে চোখ টিপ মেরে গিয়েছে। বিনিময়ে আরবি চোখ রাঙিয়ে দিয়েছে আলিফাকে। তারপর আবারও গাড়ি চলতে শুরু করলো। একেবারে আরবিদের বাড়ির গেটের সামনে এসে থামলো। আরবি সিট বেল্ট খুলছে মাত্র হঠাৎ জায়ান বলল, তোমার ব্যাগটা দাও। বুঝতে পারলো না আরবি। হ্যাঁ, ব্যাগ। জায়ান চোখের ইশারায় দেখালো। আরবি এইবার বুঝলো জায়ানের দিকে ব্যাগটা এগিয়ে দিল। জায়ান ব্যাগটা নিল না, তবে বলল, ব্যান্ডেজ বের করো। আরবির আজ কি হয়েছে কে জানে, ও মন্ত্রমুগ্ধের মতো জায়ান যা যা বলছে তাই করছে। আরবি ব্যান্ডেজ বের করে জায়ানের দিকে এগিয়ে দিল। জায়ান সেটা হাতে নিয়ে মিনাবাগকে আরবির হাত টেনে নিজের কাছে নিয়ে আসলো। খানিক কেঁপে উঠল আরবি, তবে কিছু বলল না। জায়ান খুব সযত্নে
আরাবির হাতের ব্যান্ডেজটা খুলে ফেলল। খুব নরমভাবে স্পষ্ট করছে, যেন আরাবিকে একটু জোরে ছুলে আরাবি ব্যথা পাবে। জায়ানের প্রতিটি স্পর্শে আরাবির দেহ মন কেমন চনমনিয়ে উঠছে, পায়ের তলায় সুরসুরি লাগছে। আরাবি ঠোঁট কামড়ে বসে রইল। জায়ান সুন্দরভাবে আবারও আরাবির হাতে ব্যান্ডেজ করে দিল। তারপর আরাবির হাত দ্রুত ছেড়ে দিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। আরাবি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান চোখ বন্ধ করা অবস্থাতেই শক্ত কণ্ঠে বলল, যাচ্ছ না কেন? আরাবি কথাটা শুনেই হুড়মুড়িয়ে গাড়ি থেকে বের হয়ে আসলো। এই কেমন লোক রে বাবা, এইভাবে বলার কি আছে? লোকটা অদ্ভুত, এই নরম তো আবার এই গরম। আরাবি বাড়ির ভিতর পা বাড়াতে নিয়েও থেমে গেল। এভাবে চলে যাওয়াটা ভালো দেখায় না, হাজার হোক লোকটা ওর হবু বর। আরাবি আবার ফিরে আসলো, জানের দিকে দরজার কাছে এগিয়ে দাঁড়ালো। ইতস্তভাবে জানলায় ঠকঠক আওয়াজ করলো। আবার কি চাই? নাকমুখ কুচকে এলো আরাবি। এটা কেমন প্রশ্ন? আরাবি নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে, জি, বাড়িতে আসুন। জায়ানের জবাব নেই। আরাবি জানলা দিয়ে ভিতরে জায়ান কি করছে দেখার চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। ফোঁস করে শ্বাস ফেলে আরাবি নিজেই আবার বলে, বাড়িতে আসুন। এইভাবে গেটের কাছ থেকে চলে যাবেন, বিষয়টা খারাপ দেখায়। আসলে কি খাওয়াবে? জায়ানের সোজাসাপটা প্রশ্ন। এমন প্রশ্নে আরাবি কি উত্তর দেবে জানে না। জীবনেও শোনেনি কাউকে বাড়িতে আসার কথা বললে সেই ব্যক্তি সোজাসাপটা জিজ্ঞেস করে আসলে কি খাওয়াবে। এই জায়ান নামক ব্যক্তিটা অদ্ভুত, বড্ড অদ্ভুত। আরাবি ধীর আওয়াজে বলে, আপনি আগে আসুন তো, আমি আপনার জন্য চা, পাকোড়া, নাস্তা, নুডলস যা যা আপনি খেতে চান বানিয়ে দিব। But I love sweets more. আরাবি সরল মনে বলল, হ্যাঁ, তা বানিয়ে খাওয়াবো। আমি রসমালাই, গোলাপ জামু বানাতে পারি। এইগুলো না, অন্য মিষ্টি। কথাটা বলেই জায়ান গাড়ির জানলা খুলে অদ্ভুত দৃষ্টিতে তাকালো আরাবির দিকে। আরাবি সাথে সাথে দৃষ্টি নত করলো। জায়ান বাঁকা হেসে বলে, বাড়ি যাও, আমি আসবো না, কারণ আমি জানি আমি যে মিষ্টির কথা বলেছি তুমি তা আমায় বিয়ের পর ছাড়া দিতে পারবে না, আর আমিও বিয়ের আগেই মিষ্টি খেতে চাই না। গোলমেলে কথাটা বুঝতে পারলো না আরাবি, চিন্তায় বিভোর সে কথাটা নিয়ে। আরাবি ভাবতে ভাবতে বাড়ির দিকে পা বাড়ালো। হঠাৎ পিছন থেকে জায়ান ডেকে উঠল, আরাবি। ইস কি সুন্দর সেই ডাক, একেবারে আরাবির কলিজায় গিয়ে লাগে। কারোর মুখে নিজের নামটা শুনতে এত ভালো লাগে জানা ছিল না আরাবির। আরাবি সময় নিয়ে পিছনে ঘুরে তাকালো। আরাবি তাকাতে জায়ান শীতল কণ্ঠে বলল, আর কখনো আমার সামনে ঠোঁট কামড়াবে না। I can't control myself then. কথাটা শেষ করতে দেরি জায়ানের গাড়ি ছুটে যেতে দেরি নেই। আরাবি হাঁ করে জায়ানের যাওয়ার পথের পানে তাকিয়ে রইল। জায়ানের এমন অদ্ভুত কথাবার্তা ওর মাথায় কিলবিল করতে লাগলো। জায়ানের কথার অর্থ ভাবতে ভাবতে আরাবি নিজেদের ফ্ল্যাটে চলে আসলো। লিপি বেগম দরজা খুলে দিলেন। মুখ কুঁচকে আরাবিকে খানিক দেখলো, তবে কিছু বলল না, কারণ বসার ঘরে জিহাদ সাহেব বসে আছেন, তাই মুখ ফিরিয়ে চলে গেলেন। আরাবির বাবার সাথে কিছু কথা বলে রুমে চলে আসলো। গোসল করে ফ্রেশ হয়ে আসলো। এখনো ভাবছে জায়ানের কথা, বিড়বিড় করে বার কয়েক জায়ানের কথা আওড়ালো। হঠাৎ কিছু একটা বুঝে চমকে উঠলো আরাবি, থম মেরে দাঁড়িয়ে রইল। রক্ত হিম হয়ে গেছে ওর। আকস্মিক চাপা চিৎকার দিয়ে বালিশে মুখ গুজে দিল আরাবি। ভাগ্যিস কেউ শুনেনি, কারণ ওর রুমটা বসার ঘর থেকে একটু সাইডে। আরাবির লজ্জায় তো বন্ধ হয়ে আসছে, নাক কান গাল গরম হয়ে গিয়েছে। আরাবি বালিশে মুখ গুজে বিড়বিড় করলো, শেষমেশ কিনা এমন নির্লজ্জ ছেলেকে আবার বড় হতে হলো। অসভ্য, অসভ্য, অসভ্য। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। সকাল থেকে আরাবি বসে নেই। একে একে ঘরের সব কাজ আজ সে একা হাতেই করছে। এখন রান্না করছে, অবশ্য রান্না প্রায় হয়ে এসেছে। ফাহিম বোনের হাতের পাস্তা খেতে চেয়েছে, সেটাই বানাচ্ছে আরাবি। চুলায় পাস্তা সিদ্ধ দিয়ে কাটাকুটি করছে আরাবি। এমন সময় কলিং বেল বেজে উঠল। আরাবি প্রকৃপ করলো না। বসার ঘরে লিপি বেগম আর ফিহা আছে, তাদের মাঝেই কেউ গিয়ে খুলে দিবে। আরাবি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছে। পাস্তাটা চুলায় বসিয়ে দিয়ে নাড়াচাড়া করছে আরাবি। এমন সময় রান্নাঘরে এসে হাজির হয় ফিহা। এসে আরাবিকে দেখে মুখের বিকৃতি আকার করলো। ফিহা বলল, তোর শ্বশুর বাড়ির লোক এসছে,
আম্মু তোকে ভালোভাবে হাত পা মুখ ধুয়ে পরিপাটি হয়ে আসতে বলেছে।